নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ এই ভিডিওতে দেখব যে সিস্যাট নিয়ে তোমরা কী রকম তোমাদের স্ট্র্যাটেজি হওয়া উচিত যাতে ভালো রকমভাবে সিস্যাটকে তোমরা পাস করতে পারো। এটা হচ্ছে 2024-এর সিস্যাটের পেপার। সেইটা নিয়ে আমি সমস্ত কিছু আলোচনা করব যে কী করে তোমার কি মানে স্ট্র্যাটেজি হওয়া উচিত যেটাকে তুমি আরামসে পাস করে যেতে পারো। তার আগে আমাদের জানতে হবে সিস্যাট কেন ইম্পর্টেন্ট। সিস্যাট ইম্পর্টেন্ট কারণ যদি দেখি 2023-এর যে 75 কাট অফ এসেছিলো জিএসের জন্যে, তার কিন্তু অধিকাংশই দায়ী হচ্ছে, তার জন্য হচ্ছে সিস্যাট। কারণ সিস্যাটেরই ম্যাক্সিমাম ছেলে হচ্ছে ফেল করে বেরিয়ে গেছিলো, সেই জন্যই হচ্ছে কাট অফটা এত কম গিয়েছিলো। ঠিক আছে। আর সিস্যাট এমন একটা জিনিস যেখানেতে কেউ শিওর হতে পারে না যদি ঠিকঠাক তার স্ট্র্যাটেজি না হয়। এমনকি ম্যাথ অনার্স ছেলেও সিস্যাটে ফেল করে, আইআইটির ছেলেও সিস্যাটে ফেল করে। এমন নয় যে ম্যাথ ভালো হলেই সিস্যাট পেরিয়ে যাবে, এই ধারণা কিন্তু খুবই ভুল। সিস্যাট খুব যারা ম্যাথে খুব উইক তারাও পাস করতে পারে, আবার যারা ম্যাথে খুব স্ট্রং তারাও ফেল করে যেতে পারে। সেই জন্য সিস্যাটটা খুবই ইম্পর্টেন্ট। আর সিস্যাটে যদি তুমি পাস না করতে পারো, যদি 66.66 মার্কস না পাও, তাহলে তোমার জিএসে তুমি যতই পাও না কেন সেটা চেক হবে না। কারণ সিস্যাট পাস করলে তবেই যে এটাতে চেক হবে, জিএস পেপারটা চেক হবে। আর কি আছে, আর সিস্যাটের যদি দেখি প্যাটার্ন কীরকম হয়, সিস্যাটে 80টা কোশ্চেন থাকে। 80টা কোশ্চেন থাকে, প্রতিটা কোশ্চেনের মার্কস হয় 2.5। ঠিক আছে, 2.25 করে 200 মার্কসের কোশ্চেন হয়। প্রতিটা কোশ্চেনে 80টা করে থাকে। হয়ে গেল। এর মধ্যে এবারে 3টে ভাগ আছে বেসিক্যালি। একটা থাকে ইংলিশ কম্প্রিহেনশন, এটার কোশ্চেন থাকে 25 থেকে 27টা। আর এবার থাকে ম্যাথামেটিক্স 9-10 লেভেলেরও থাকে, 11-12 লেভেলেরও থাকে। শুধুমাত্র 9-10 লেভেলের থাকে এমন কোনো কথা নাই, 11-12 লেভেলেরও অনেক ম্যাথ থাকে। এটাও মোটামুটি ওই 30টার ওপর থাকে, 30+ থাকে। আর বাকি থাকে রিজনিং বাকি থাকে। ঠিক আছে, এই তিনটে হচ্ছে মেন তার প্যাটার্ন থাকে। এই তিনটে থেকে তোমাকে যে কোনো যাই করো না কেন করে মেনলি 66 পেতে হবে। 66 পাওয়ার জন্য কিন্তু বেশি করার দরকার নেই। তুমি যদি অ্যারাউন্ড 30 যদি তুমি সঠিক করো, কোনো যদি নেগেটিভ মার্কস না হয়, তাহলে কিন্তু তুমি এটা আরামসে পাস করে যেতে পারবে। ঠিক আছে। তার জন্য অতিরিক্ত সমস্ত কিছু জানতে হবে এমন কোনো দরকার নেই, তুমি কিছু সংখ্যক জেনেই পাস করতে পারবে। কিন্তু হ্যাঁ, তুমি যদি মনে করো একটা যদি এই তিনটের মধ্যে কোনোটাকে তুমি ইগনোর করতে পারবে না। তুমি যদি ইংলিশ কম্প্রিহেনশনে খুব ভালো হও তাহলে, আর ম্যাথে যদি খুবই উইক হও তাহলেও চলবে না। আর ইংলিশ কম্প্রিহেনশনে উইক কিন্তু ম্যাথে খুব স্ট্রং তাহলেও কিন্তু চলবে না। তোমাকে মোটামুটি সব কিছুই জানতে হবে, একটু হয়তো 19-20 হতে পারে, কিন্তু জানতে সব কিছুই হবে। আর তাহলে জানলে কি হবে, তোমার এই পাস মার্কটা খুব সোজা হয়ে যাবে। কারণ আমি কি বলছি দেখো, তুমি যদি 2023-এর কোশ্চেন পেপার দেখো, 2023-এর ইংলিশ কম্প্রিহেনশন পার্টটা ইজি এসেছিলো, আর ম্যাথ পার্টটা ততটাই টাফ এসেছিলো। তাহলে যারা ম্যাথে ভালো, মিডিয়াম যারা ম্যাথে, তারা কী হবে, ম্যাথ করতে যেয়ে ফেঁসে যাবে। আর ফেঁসে গেলেই একটা তো টাইমের কোনো বুঝতে পারবে না কোথায় টাইমটা চলে যাচ্ছে, আর টাইমটা পেরিয়ে গেলে কমপ্লিট করতে পারবে না। আর যারা ইংলিশ কম্প্রিহেনশনে ভালো, তারা কিন্তু সেইবারটা পেরিয়ে গেছিলো। সেই জন্য দুটোরই ব্যালেন্স দরকার, একটার ওপর বেস করে কিন্তু হয় না, দুটোরই ব্যালেন্স দরকার। এবারে কথা হচ্ছে যে কী করে কোথা থেকে প্র্যাকটিস করবে আর কী করে প্র্যাকটিস করবে। দেখো, ইংলিশ কম্প্রিহেনশনের জন্য সবচেয়ে বেস্ট সোর্স হচ্ছে পিওয়াইকিউ। এর চেয়ে ভালো সোর্স নেই। কারণ ইংলিশ কম্প্রিহেনশনে যে টাইপের থাকে না, সেই টাইপটা ইউপিএসসি ছাড়া অন্য কোনো কোচিং সেন্টার সেই রকমের কোশ্চেনকে ট্রিকি কোশ্চেন বানাতে পারে না। ঠিক আছে, অন্য কোচিং সেন্টার আইদার বানিয়ে দেবে খুব টাফ, নাহলে বানিয়ে দেবে খুব ইজি। ইউপিএসসির যে লেভেল, সেই লেভেলটাকে ম্যাচ করতে পারে না। তার জন্য ইউপিএসসি ইংলিশ কম্প্রিহেনশনের জন্য যে পিওয়াইকিউ সবচেয়ে বেস্ট সোর্স। ঠিক আছে, এর ওপর আর কোনো সোর্স নেই। এবার হচ্ছে ম্যাথে তুমি যেন কী করবে, ম্যাথে দেখবে তুমি এক তো তোমার লেভেল দেখতে হবে ম্যাথে। তুমি যদি 11-12-এ তোমার যদি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও, তাহলে ম্যাথের জন্য কী করতে হবে, ম্যাথের জন্য যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের হও, তাহলে দেখবে কিছু চ্যাপ্টার থেকে ম্যাথ প্রতিবার রিপিট হয়। যেমন তুমি দেখবে ওই যে ওয়ার্ক ডে নিয়ে একটা থাকে না, যে এতজন মানুষ এতদিনে কাজ করে, এতজন এত কাজ, সেরকম টাইপের একটা কোশ্চেন থাকেই। তারপরে ওই সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, ওটা একটা হয়ে গেল। আর একটা হচ্ছে প্রফিট লস। এইরকম 3-4টে চ্যাপ্টার আছে, 5-6টা চ্যাপ্টার। সেই চ্যাপ্টার থেকে প্রতি বছর কোশ্চেন রিপিট হয়।
তাহলে এই চ্যাপ্টারগুলোকে তোমাকে ভালো করে করতে হবে, কারণ এইখান থেকে যদি মনে করো একটা কোশ্চেন আসে, যদি মনে করো প্রফিট অ্যান্ড লস থেকে একটা কোশ্চেন চলে এলো, এইটা কিন্তু তোমার ভুল করা চলবে না। হ্যাঁ ঠিক আছে, তোমাকে ওই পারমুটেশন কম্পিউটেশন বা প্রবাবিলিটি কিছু জানতে হবে না, কোনো ব্যাপার না, আমিও জানতাম না। তাহলে কিন্তু এই যে চ্যাপ্টারগুলো আছে না, যেখান থেকে ম্যাথ 9-10 এর সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে, সেখান থেকে যে মানে চ্যাপ্টার থেকে প্রতি বছর রিপিট হয়, সেইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে সেইখানটা যেন মিস তোমার না হয়, এটাকে তোমাকে এনশিওর করতে হবে। ম্যাথের জন্য হয়ে গেল। আর রিজনিংয়ের জন্য তো এটা হয়, রিজনিং তুমি ওই পিওয়াইকিউ থেকে করতে পারো, বা রিজনিংয়ের জন্য তো আর কোনো সোর্স এরকম নেই। যদি তুমি ওই RS আগরওয়ালের বই করতে যাও, তাহলে ওইটা অতিরিক্ত চাপ হয়ে যাবে তোমার জন্য। সেই জন্য তুমি পিওয়াইকিউ যেরকম টাইপের আসে, ওই কিছু নাম্বার সিস্টেম আসে ইয়েতে, সেই রকম টাইপের তুমি রিজনিং কিছু প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, এবারে কথা হচ্ছে তোমার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। দেখো, আমি এই স্ট্র্যাটেজিটা বলছি যারা, আমি ধরে নিচ্ছি তুমি ম্যাথে অ্যাভারেজ, ঠিক আছে, আমার মতো, আর ইংলিশও অ্যাভারেজ, এইটা ধরে আমি এই প্ল্যানিংটা বলছি, যেটা আমার জন্য কাজ করেছিল, এবার তোমার জন্য করতে পারে। দেখো, কোশ্চেন কিন্তু মিক্স থাকে, মানে ইংলিশ কম্প্রিহেনশন থাকে, তারপর ধরো ম্যাথ থাকলো, তারপর আবার ইংলিশ কম্প্রিহেনশন, তারপর একটা রিজনিং, তারপর আবার ম্যাথ, এরকম করে মিক্স থাকে। একটা স্ট্র্যাটেজি হতে পারে যে তুমি প্রথম থেকে 1 নম্বর থেকে করতে লেগে গেলে, কিন্তু এটা করলে অসুবিধা কী হয়, দেখো ইংলিশ কম্প্রিহেনশনের জন্য তোমার ব্রেনের আলাদা পাওয়ার দরকার, আর ম্যাথ করার জন্য তোমার আলাদা পাওয়ার দরকার, আবার রিজনিং করার জন্য আলাদা রকম ভাবনা চিন্তার দরকার। তাহলে এইরকম যখন তুমি একভাবে মানে একটার পর একটা না করে যদি সব মিক্স আপ করবে না, তখন তোমার ব্রেনের মধ্যে ওই খিচুড়ির মতো হয়ে যাবে, হচপচ বেড়ে যাবে, তার ফলে কী হবে, তোমার সব কিছু গুলিয়ে যেতে পারো। তাহলে এইটা হচ্ছে ব্যাড স্ট্র্যাটেজি, এটা কোনোদিন ভালো স্ট্র্যাটেজি না। 2 নম্বর স্ট্র্যাটেজি, যারা ম্যাথে ভালো তারা কি করে, প্রথমে ম্যাথ ট্রাই করে, তারপর রিজনিং ট্রাই করে, তারপরে ইংলিশ কম্প্রিহেনশন ট্রাই করে। এইটা আমি ফলো করতাম 2023 পর্যন্ত, এই স্ট্র্যাটেজিটা, ঠিক আছে। কিন্তু 2023-এর কোশ্চেন তোমরা দেখেছো কতটা টাফ এসেছিল। ম্যাথ করতে যেয়ে ম্যাথে ফেঁসে গেছিলাম, রিজনিং করতে যেয়ে ফেঁসে গেছিলাম, তাহলে আর ইংলিশ কম্প্রিহেনশনে পুরোটা পড়তেই পারিনি, একটা হয়ে গেছিলো। তার ফলে কী হয়েছিল, মানে ওইটাতে ওই সিসারটাকে ক্লিয়ার করতে পারিনি। এইটার মধ্যে অসুবিধা এটাই, যদি ম্যাথের কোশ্চেন টাফ আসে তাহলে তুমি কিন্তু ফেঁসে যাবে, তুমি কিন্তু আর বেরোতে পারবে না, কারণ ম্যাথে একটা যদি ফেঁসে যাও, তোমার কতটা টাইম লাগছে না লাগছে সেটার ওপর আর আমাদের খেয়াল থাকে না, তার ফলে টাইমটা পেরিয়ে যেতে থাকে, আর লাস্টে যখন তোমার খেয়াল হয় ততক্ষণকে টাইম তোমার হাতের বাইরে চলে গেছে। ঠিক আছে, 3 নম্বর স্ট্র্যাটেজি, প্রথমে ইংলিশ কম্প্রিহেনশন করো, তারপরে ম্যাথ করো, তারপরে হচ্ছে রিজনিং করো। এই স্ট্র্যাটেজিটা খুব ভালো, এটা আমি 2024-এ অ্যাপ্লাই করেছিলাম। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিতে কী হচ্ছে দেখো, এই স্ট্র্যাটেজিটা নিয়ে আমি বলবো বেশি। ইংলিশ কম্প্রিহেনশন থাকে 26 থেকে 27টা কোশ্চেন, 25 থেকে 27টা কোশ্চেন, এমন প্র্যাকটিস করো, এটাকে ট্রাই করো যে প্রথম 40 থেকে 45 মিনিটের মধ্যে এটাকে শেষ করে দিতে। ইংলিশ কম্প্রিহেনশনে যে 25 থেকে 27টা কোশ্চেন, প্রথম 40 থেকে 45 মিনিটের মধ্যে এটাকে শেষ করে দিতে। তারপরে ম্যাথে এসো, ম্যাথের সেইগুলোকে চুজ করো, কারণ এইখানে 25 থেকে 27টা করে নিলে এইটা যদি তুমি ঠিকঠাক করতে পারো, মানে এইটার জন্যে খুব ভালো ইংলিশ জানতে হয় এমন কোনো ব্যাপার না, তোমার শুধু একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিং আর এর যে টেকনিক আছে, মানে এর এক রকমের ভাবনা, যেটা ভাবনা চিন্তা করার ক্ষমতা, সেইটা যদি তোমার থাকে, তাহলে তুমি এই 25 থেকে 27টা কোশ্চেনের মধ্যে কম করে 20টা কোশ্চেন তোমার ঠিক হয়ে যাবে। ঠিক আছে না, এটা 25টার মধ্যে 27টা কোশ্চেনের মধ্যে 20টার বেশি তোমার ঠিক হবেই হবে, যদি একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকে। ঠিক আছে, আর কমন সেন্স যদি তোমার থাকে। ঠিক আছে, ম্যাথে দেখো তোমার 20টা কোশ্চেন অলরেডি ঠিক হয়ে গেছে। ম্যাথে তুমি কোনগুলো ট্রাই করবে, যেগুলো সবচেয়ে ইজি লেভেলের ম্যাথ, তুমি ইজি ম্যাথ খুঁজবে, যে ইজি ম্যাথ কোথায় আছে সেইখান থেকে তুমি ট্রাই করবে। এমন না যে তুমি 1 নম্বর থেকে কোশ্চেন দেখে 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 যে 80 নম্বরে যাও, কোনো দরকার নেই। যেগুলো মানে ইজি কোশ্চেন, সেইগুলো প্রথমে তুমি করো, ইজি কোশ্চেন ম্যাথে কম করে 10 থেকে 12টা থাকে ইজি কোশ্চেন, 10 থেকে 12টা কোশ্চেন ইজি থাকে। ঠিক আছে, সেইগুলো করার পর রিজনিংয়ে আসো। রিজনিংয়ের যেগুলো ইজি 5 থেকে 7টা যেগুলো ইজি থাকে সেইগুলো করো, তাহলেই দেখবে তোমার কেউ ম্যাথে তো তোমার ভুল হওয়ার চান্স কম, রিজনিংয়েরও ভুল হওয়ার চান্স কম, কারণ তুমি ইজি বেছে বেছে করছো, এমন নয় যে তোমাকে টাফগুলো করছো। তাহলে এইখানের মধ্যে 20টা তোমার অলরেডি ঠিক হয়ে গেছে, এইখানেও যদি 8টা ঠিক হয়,
আর এখানেও যদি 5টা ঠিক হয় তাহলেই তোমার কিন্তু কাট অফ পেরিয়ে যাচ্ছে, আরামসে কাট অফ বেরিয়ে যাবে, 70-র ওপর 75+ চলে আসবে। কিন্তু ঠিক আছে, তার জন্য তোমাকে অতিরিক্ত সমস্ত কিছু নিয়ে চাপ নেওয়ার দরকার নেই। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, তোমাকে ওই ম্যাথ চুজ করতে হবে খুব ভালোভাবে। ম্যাথ চুজ করতে হবে, এমন নয় যে টাফ চুজ করে তুমি ফেঁসে গেলে। আর ম্যাথের যেগুলো বললাম, এই যে চ্যাপ্টার 9-10 লেভেলের যে কোশ্চেনগুলো আসে, ঠিক আছে, ওই পাটিগণিত থেকে যে কোশ্চেনগুলো, সেইগুলোতে যেন তোমার একটু স্ট্রং হয়। কারণ সেইখান থেকে যদি কোনো কোশ্চেন আসে সেটা যেন তোমাকে মিস না হয়, এটা করো। আর রিজনিংয়ের জন্য রিজনিংয়ের বেসিক যে মানে খুব ইজি রিজনিংগুলো সেগুলো প্র্যাকটিস করো। আর ইংলিশ কম্প্রিহেনশনটাকে একটু প্র্যাকটিস করো, একটু প্র্যাকটিস করলেই তোমার 75%-এর প্লাস ওইটা অ্যাকুরেসি চলে আসবে। কারণ ইংলিশ কম্প্রিহেনশনে কোনো টাপ নাই, একদম তোমাকে ওই ইংরাজি জাহাজ হতে হবে না ইংলিশ কম্প্রিহেনশন করার জন্য। শুধুমাত্র বেসিক আন্ডারস্ট্যান্ডিং আর কমন সেন্স, এই দুটো দিয়েই কিন্তু ইংলিশ কম্প্রিহেনশনটা করা যায়। ঠিক আছে, 75% অ্যাকুরেসি চলে আসবে। ঠিক আছে, আমার কোশ্চেনে দেখো, আমি মোটামুটি তোমাকে আমি এখানে কতগুলো বললাম দেখো, এখানে 27টা, 12, 27, 12, 39, আর সাথে কত হলো 39, আর সাথে হচ্ছে 46টা কোশ্চেন। আমি 2024-এ মোটা 52টা কোশ্চেন শুধুমাত্র মানে অ্যাটেম্প্ট করেছিলাম। এই দেখো 2024 পেপারে 52টা কোশ্চেন আমি অ্যাটেম্প্ট করেছিলাম। তুমি যদি দেখো ম্যাক্সিমাম কোশ্চেন ইংলিশ কম্প্রিহেনশন তো আমি সমস্ত কিছু করেছিলাম, কারণ প্রথম 40-45 মিনিটের মধ্যে ইংলিশ কম্প্রিহেনশনে আমার সমস্ত কিছু পাবে। কিন্তু বাকি যে আছে না, দেখো বাকিগুলো হচ্ছে আমি ট্রাইও করিনি। এমন অনেক কিছু আছে শেষের দিকে যেগুলো আমি ম্যাথ দেখিও নি, যে শেষের দিকে যদি দেখো না তুমি পেপার, আমি ম্যাথ এখান পর্যন্ত দেখে পৌঁছাতেই পারিনি। কারণ আমার অত দরকারই নেই, আমাকে শুধু এই কোশ্চেনটা পাস করা নিয়ে দরকার। আমাকে এইখানে নিয়ে আমাকে কোনো সায়েন্টিস্ট হতে হচ্ছে না। স্যার তুমি দেখবে যেটা ম্যাথে এরকম আছে, দেখবে এই দেখো এইগুলো, যেমন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা আমি পড়েই দেখিনি। কারণ কি, কোশ্চেনটা এত লং, এই কোশ্চেনটা পড়তে গেলে অনেক টাইম লাগবে। হয়তো ইজি, আমি এমন কিছু বলছি না যে এটা ইজি না বা টাফ, কিন্তু এতটাই লং, সেখানে আমার মনে হচ্ছে যে আমি অন্য কোশ্চেনে বেশি টাইম দিতে পারবো, সেই জন্য আমি এটা করেই দেখিনি। ঠিক আছে, এটা একটা হলো। তারপরে দেখো তুমি এইরকম কোশ্চেনগুলো, বেশিরভাগ কোশ্চেন আমি কিন্তু দেখো ম্যাথের দিকে এই ইন্টেজার এগুলো আমি বুঝতে পারি না। সত্যি কথা বলতে আমার এগুলো মাথায় ঢোকে না, অত আমি চাপও নিই না, সেই জন্য এই কোশ্চেনগুলোকে আমি ছেড়েই দিই। পুরো ছেড়ে দিই। শেষের দিকে যদি দেখো না তুমি, ম্যাথে আমি পৌঁছাই না। এই দেখো এইখানে পর্যন্ত আমি পৌঁছাইনি ম্যাথের, শুধুমাত্র ইংলিশ কম্প্রিহেনশনগুলোকে আমি শেষ পর্যন্ত পৌঁছেছি, বাকি ম্যাথের আর পৌঁছাতে পারিনি। কারণ ম্যাথের আমি শেষের দিকে জানতাম যে ওই টাফ কোশ্চেন থাকে। প্রথম দিক থেকে আমি করে মানে প্রথম দিকে যেগুলো হতো সেগুলো ইজি কোশ্চেন দিয়ে চালু হয়, তো প্রথম দিকেরগুলোকে ট্রাই করতাম যদি সেরকম কোনো করা যায়। ঠিক আছে, বাকি আর কিছু করতামই না। মানে এমন নয় যে তোমাকে সমস্ত কিছু করতেই হবে, কিন্তু হ্যাঁ একটু করবে, যেটা যেটা দেখো এই কাজটা দেখো, এইটা যেমন আছে, এইটাও আমি করতে পারিনি। এটা ওই তোমাকে বললাম না টাইম অ্যান্ড ওয়ার্কের, সেটাও আমি করতে পারিনি। কিন্তু কোনো ব্যাপার না, এমন নয় যে করতেই হবে, করতে না পারলে আলাদা অপশান আছে। কিন্তু এটাও দেখো আমি করতে পারিনি। মানে তুমি বুঝতে পারছো আমার লেভেল কীরকম ম্যাথে। মানে ম্যাথে এককালীন আমি ভালো ছিলাম, কিন্তু কম প্র্যাকটিসের জন্য এখন আর অত সময় দিতে পারি না, সেই জন্য ম্যাথে এখন আর ভালো নয়। ঠিক আছে, এগুলো করতেই পারিনি, এইগুলো আমি পারিনি, কিন্তু তার জন্য কিছু না। কিন্তু আমি এনশিওর কী করেছিলাম দেখো, ইংলিশ কম্প্রিহেনশনে কিন্তু আমার ম্যাক্সিমাম ঠিক হয়েছে। ইংলিশ কম্প্রিহেনশনে ভুল খুব কমই পাবে। দেখো ইংলিশ কম্প্রিহেনশনে আমি ওইগুলো কোচিং সেন্টারের সঙ্গে মিলিয়েছিলাম, ইংলিশ কম্প্রিহেনশনে কিন্তু আমার ঠিক বেশি হয়েছে। কারণ ওইখানে আমি চেষ্টা করতাম ইংলিশ কম্প্রিহেনশনে 80+ অ্যাকুরেসি রাখতেই হবে, কারণ ওইটা খুবই ইজি, খুব ভালোভাবেই করা যায়, এমন কোনো চাপ নাই। তোমরা যদি অসুবিধা হয় আমাকে বলবে, আমি ওইটা কী করে তোমাদের ভাবনা চিন্তা করতে হয় ইংলিশ কম্প্রিহেনশনে, তার জন্য একটা ভিডিও বানিয়ে দেবো। দেখো ইংলিশ কম্প্রিহেনশনে এটাও ঠিক হয়েছে, যে একটা ভুল হয়েছিল। ঠিক আছে, ইংলিশ কম্প্রিহেনশনটাকে আমি করতাম, কিন্তু বাকি এইরকম একটা কোশ্চেন থাকে প্রতি বছর রিজনিংয়ের, এইরকম একটা কোশ্চেন থাকে। এটা কিন্তু সোজা, করতে পারলে সোজা, না পারলে কিন্তু খুবই টাফ, সেটা তুমি ভেবে চিনতে দেখবে। এ দেখো প্রফিট অ্যান্ড লসের বলছিলাম না, চেঞ্জ ইন রেজাল্ট, প্রফিট লস, এগুলো একটা করে কোশ্চেন থাকে, পার্সেন্টেজের কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু প্রতি বছর আসে, এইগুলো তুমি একটু ভালো করে করলেই আরামসে করতে পারবে, এমন কোনো টাফ নেই। ঠিক আছে না, ইংলিশ কম্প্রিহেনশনের জন্যে খুব ভালোভাবে পড়া যায়, কোনো চাপের কোনো ব্যাপার থাকে না। দেখো
ক্যালেন্ডার ইয়ার, বাই দ্য ইয়ার, এতগুলো আমি করতেই পারিনি। এগুলো দেখো তুমি, করতেই আমি পারিনি ম্যাথ। কিন্তু কোনো ব্যাপার না, ম্যাথ করারও অত দরকার হয় না। এবারে তোমার যদি ম্যাথে যদি তুমি খুব স্ট্রং হও, তাহলে সেটা তুমি আলাদাভাবে, মানে ম্যাথটা তখন বেশি প্রায়োরিটি দেবে। কিন্তু আমি বলবো তুমি ম্যাথে স্ট্রং হও, উইক হও, কোনো ব্যাপার না, ইংলিশ কম্প্রিহেনশন থেকেই শুরু করো, এটা বেটার। কারণ আমার একটা বন্ধু আছে, সে ম্যাথেও খুব স্ট্রং আর ইংলিশেও স্ট্রং। হ্যাঁ, সিবিএসসি বোর্ডের সে স্টুডেন্ট ছিল। সে কী করতো, সে সব সময়তে সিস্যাটে 120 বেশিই পেতো সব সময়। তারও স্ট্র্যাটেজি কিন্তু এই একই ছিল, ইংলিশ কম্প্রিহেনশন দিয়ে শুরু করা, তারপরে ধীরে ধীরে ম্যাথ, রিজনিং ম্যাথ যার যেমন হয় সেরকমভাবে যাওয়া। ইংলিশ কম্প্রিহেনশন দিয়ে শুরু করো, এর ফলে কী হয়, কারণ ইংলিশ কম্প্রিহেনশনে তুমি আটকাবে না, তুমি টাইম লিমিট করে নাও যে 40 থেকে 45 মিনিট এর মধ্যে কমপ্লিট করতেই হবে। অত বেশি পড়ার দরকার নেই, একবার রিডিং পড়বে, একবার করবে। আর একটা জিনিস ইংলিশ কম্প্রিহেনশনের জন্য একটা জিনিস কী করতে পারো, যে নিউজ পেপার রিডিং এটা কিন্তু খুবই হেল্প করে। নিউজ পেপার রিডিং এটা কিন্তু করতে পারো। নিউজ পেপার রিডিং একভাবে পড়তে থাকবে, মানে কোনো করবে না, নিজেকে খুব কনসেন্ট্রেশন দিয়ে একভাবে পড়তে থাকবে, পুরোটা পড়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। এটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি। কারণ এই ইংলিশ কম্প্রিহেনশন অতটা পড়তে পড়তে আমাদের মানে সমস্ত কিছু কনসেন্ট্রেশনটা হারিয়ে যায়। আর বা তুমি কিছু জিনিস আন্ডারলাইন করতে পারো। দুটো আছে দেখো, ইংলিশ কম্প্রিহেনশনের উপর আমি অন্য একদিনে আলাদা একটা ভিডিও বানাবো, কিন্তু তুমি এরকমভাবে আন্ডারলাইনও করতে পারো, এটাও কিন্তু তুমি করতে পারো। কারণ আমি দেখো আন্ডারলাইন করতাম, ঠিক আছে না, আন্ডারলাইন করতাম আমি সমস্ত কিছুতে। তুমি এটা করতে পারো, বা আলাদা কিছু তোমার মতো স্ট্র্যাটেজি করতে পারো। আমি একটা আলাদা ভিডিও বানাবো ইংলিশ কম্প্রিহেনশনের জন্য, যে কী করে তুমি পুরোপুরি এটাকে ক্যাপচার করতে পারো, কারণ এরও অনেক টেকনিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে কী করে তোমরা সিস্যাটটাকে খুব ভালোভাবে পাস করতে পারবে। দেখো তোমাদের এই যে জিনিসটা আছে না, এইখানটা করলেই তুমি কিন্তু আরামসে তুমি 75+ পেয়ে যাচ্ছ, ঠিক আছে। তাহলে তুমি যদি এই স্ট্র্যাটেজি ফলো করো, তাহলে আশা করি তুমি খুব ভালোভাবেই পাস করতে পারবে। কিন্তু এর শর্ত একটাই, যে ইংলিশ কম্প্রিহেনশনে তোমার 80%+ অ্যাকুরেসি দরকার। এইটা যদি অ্যাকুরেসি না থাকে, তাহলে কিন্তু এই শর্ত বা এই স্ট্র্যাটেজি কাজে লাগবে না। যদি তোমার 80%-এর বেশি অ্যাকুরেসি থাকে, তাহলে তুমি এই স্ট্র্যাটেজি ফলো করো, পাস করবে, এটুকু আমি তোমাকে সিওরিটি দিলাম, যদি তোমার 80% ওপরে থাকে, ঠিক আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করো, আর ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই।